হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব সুদ কষা। তো আমরা জানি সুদ দুই প্রকার, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ। তো আজকে আমরা জেনে নেব এই দুটো সুদ আসলে কি আর এদের মধ্যে ডিফারেন্স কি। তার কারণ এই দুটো সুদের কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে আমরা যত ফর্মুলা বেঁধে ফর্মুলার উপর বেস করে যখন আমরা অঙ্ক করতে চাইবো তখন অনেক জটিল মনে হবে। তো যে কোনো অঙ্ককেই শুধুমাত্র ফর্মুলার উপর বেস করে করা উচিত নয়। অঙ্কটার ভেতরের কনসেপ্টটা বোঝা উচিত যাতে সেটাকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি রিয়েল লাইফ প্রবলেমের মতো করে। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। ধরো তোমাকে বলা হলো বার্ষিক সুদের হার 10%, আর তোমাকে 100 টাকা দেওয়া হলো, যে 100 টাকাটা তোমাকে বলা হলো 5 বছর পর কত টাকা তুমি পাবে। দুটো ক্ষেত্রে আমরা হিসাব করে দেখবো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ। তো সরল সুদ কিভাবে কাজ করে, ধরো তুমি 100 টাকা এখানে রাখলে, ইনভেস্ট করলে, তো 1 বছর পর 10% সুদ মানে কত, 100 টাকায় 1 বছর সুদ 10 টাকা, অর্থাৎ 1 বছর পর তুমি পাবে 10 টাকা সুদ। ঠিক আছে, তাহলে হয়ে গেল কত, 110-এ 110 টাকা 1 বছর পর। কিন্তু দ্বিতীয় বছরে, সেকেন্ড ইয়ারে কি হবে, সেকেন্ড ইয়ারে কিন্তু তুমি 110 টাকার উপর সুদ পাবে না, যেহেতু তোমার প্রথমে আসলটা ছিল 100 টাকা, তাই আবারও সেই 100 টাকার উপরই সুদ পাবে, অর্থাৎ দ্বিতীয় বছরের শেষেও আবার তুমি 10 টাকায় সুদ পাবে। একইভাবে তৃতীয় বছরও 10 টাকা, চতুর্থ বছরও 10 টাকা, এইভাবে 5 বছরের মাথায় গিয়ে 10 টাকা করে মোট 50 টাকা সুদ পাবে। অর্থাৎ তুমি সুদ আসল মিলিয়ে 5 বছর পর কত পাবে, 100 + 50 সমান সমান 150 টাকা। এবার দেখি চক্রবৃদ্ধি সুদ হলে কি হবে। তো প্রথমে তোমার টাকা ছিল 100 টাকা, 1 বছর পর তুমি সুদ কত পাবে, 10 টাকা, সেই একইভাবে 100 টাকার 1 বছরে 10 টাকা, যে তোমার হয়ে গেল কত, 110 টাকা। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে যেমন শুধুমাত্র তুমি আসলের উপরই প্রতি বছর সুদ পাচ্ছিলে, এই যে 10 টাকা সুদ এখানে পেয়েছিলে সেই সুদের উপর আর কোনো সুদ পেলে না, শুধুমাত্র এই আসল যেটা ছিল 100 টাকা, প্রতিবার সেটার উপরই সমান পরিমাণ সুদ পেয়েছিলে। কিন্তু এক্ষেত্রে কি হবে, সুদ এবং আসল দুটো মিলিয়ে তোমার পরের বছর যেটা হলো তার উপর তুমি তার পরের বছর সুদ পাবে, অর্থাৎ দ্বিতীয় বছর গিয়ে কি হবে, তুমি 100 টাকার উপর সুদ পাবে না, তুমি 110 টাকার উপর সুদ পাবে। অর্থাৎ 110 টাকার উপর 10%, কত টাকা হয় বলে 110 টাকার উপর 10% করলে, 110 × 10%, অর্থাৎ 11 টাকা। তো দ্বিতীয় বছর কত পাবে তুমি সুদ, 11 টাকা। তো দ্বিতীয় বছরের শেষে তোমার সুদ আসল মিলে কত হবে, 110 আর 11, তাহলে কত হবে, 121 টাকা। তাহলে এই তৃতীয় বছরে গিয়ে তুমি 121 টাকার উপরে আবার 10% সুদ পাবে, অর্থাৎ 12.1। তো এইভাবে চতুর্থ বছর, পঞ্চম বছর, এইভাবে তোমার হিসাব হয়। অর্থাৎ এর ক্ষেত্রে তফাৎটা কোথায় মেন, এক্ষেত্রে তোমার সময়সীমা যত বছরই হোক না কেন, তুমি সবসময় সুদ পাচ্ছিলে ওই একই অ্যামাউন্ট, অর্থাৎ প্রথমে তুমি যেটা ইনভেস্ট করেছিলে বা রেখেছিলে সেই টাকাটার উপরেই। আর এক্ষেত্রে কি হচ্ছে, তুমি প্রথমে যে টাকাটা ইনভেস্ট করলে সেটার উপর তো পাচ্ছই, এবং সেটার সুদ যেটা উৎপন্ন হচ্ছে সেই সুদের উপরও প্রতি বছর পাচ্ছ, অর্থাৎ প্রতি বছর তোমাদের আসল পাল্টে যাচ্ছে। প্রথমবার আসল ছিল তোমার 100 টাকা, দ্বিতীয় বছরের শুরুতে তোমার আসলে হলো 110 টাকা, তৃতীয় বছরের শুরুতে তোমার হলো 121 টাকা, অর্থাৎ সুদের উপর সুদ অ্যাড হচ্ছে। তা দেখেই বুঝতে পারছো, যদি তোমাকে 100 টাকা ইনভেস্ট করতে বলা হয় কোথাও, যদি সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ থাকে, অবশ্যই চক্রবৃদ্ধি সুদে ইনভেস্ট করা বেশি লাভজনক হবে। বোঝা গেল। এবার আমরা হিসেব করে দেখি সরল সুদ, কারণ আমরা এরপর যে চ্যাপ্টারটা পড়বো সেটা সরল সুদের উপর বেস করে। তো চলো দেখি সরল সুদ কিভাবে আমরা হিসেব করব। তো ধরো তোমার কাছে আসল আছে, তোমার কাছে আসল আছে পি পরিমাণ টাকা, পি কেন নেওয়া হয়, পি ফর প্রিন্সিপাল। ঠিক আছে, আর ধরো বলা হলো যে তোমার বার্ষিক সুদের হার, সুদের হার কত, R%, আর ফর রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, আর সময় ধরো বলা হলো টি, অর্থাৎ টি বছর পর টাকাটা সুদে কত হবে সেটা তোমার জানা, টি ফর টাইম। ঠিক আছে, তাহলে তোমাকে বার করতে হবে সুদের পরিমাণ, অর্থাৎ সুদ কত হবে, অর্থাৎ আই ফর ইন্টারেস্ট। ঠিক আছে, তো আমরা সূত্র সবাই মুখস্থ করি, তাহলে দেখবো যে কিভাবে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করা হয়। তো দেখো সুদের হার কত, R%, সুদের হার মানে কি, বার্ষিক সুদের হার। সুদের হার সব জেনারেলি যদি বলে দেওয়া না থাকে তাহলে ধরে নেওয়া হয় বার্ষিক সুদের হার। তো বার্ষিক সুদের হার R% করাটা মানে কি, 100 টাকার পার্সেন্ট মানে জানো 100-র মধ্যে, অর্থাৎ 100-র মধ্যে সুদ কত, আর। তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত বলো, R% মানে 100 টাকার 1 বছর সুদ 8 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত হবে বলতো, ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম আমরা জানি কি হয়, বাড়লে গুণ কমলে ভাগ। তাহলে 100 টাকার উপর সুদ যদি 1 বছরে 8 টাকা হয়, এখানে এখানেও 1 বছর, এখানেও 1 বছর আছে,
তাহলে 100 থেকে কমে 1 টাকা হলে তো কি হবে? ভাগ হবে। তাহলে 100 টাকার 1 বছরের সুদ যদি 8 টাকা হয়, 1 টাকার কত হবে? R/100। আবার 1 টাকার এখানে মোট সময় কত ছিল? T বছর। তাহলে T বছর সুদ কত হবে? 1 বছর সুদ যদি এটা হয়, T বছর সুদ বাড়বে। তাহলে কত হবে? RT/100। আর আসলে অ্যাকচুয়ালি কত ছিল আমার? P টাকা। তাহলে 100 টাকার যদি সুদ এত হয়, তাহলে P টাকার মানে 1 টাকার সুদ যদি এত হয়, তাহলে P টাকার কত হবে? আরো বাড়বে। কারণ 1 টাকা থেকে P টাকা হয়ে গেল, তো PRT/100। এটা কি বের করলাম বলতো? P টাকা মানে আমার যে আসল ছিল সেই টাকার T বছর মানে কত সময় আমি টাকাটা ইনভেস্ট করছি সেই সময়ের সুদ। অর্থাৎ আমার মোট আসলের ওই T বছর হওয়ার পর কত টাকা সুদ পাবো সেই মোট সুদের পরিমাণ, অর্থাৎ আয়। তাহলে এই আয়টা কত হতে দাঁড়াচ্ছে বলো? এইটা মানে PRT বা PTR/100। টিটাকে আমরা আগে লিখলাম জাস্ট। তাহলে এটাই তোমরা বইয়ে দেখবে ফর্মুলা পাবে, অর্থাৎ এই ফর্মুলার উপর বেস করেই সব অঙ্ক করা হয়। এখানে যে 4টে রাশি আছে, IPTR, যে কোনো 3টে বলে দেওয়া হয় এবং একটির উত্তর তোমাকে বের করতে হবে। তো আমরা তো এই ফর্মুলা বেসিসেই করবো, কিন্তু যদি জানি যে ফর্মুলাটা কিভাবে তৈরি হয়েছে, তাহলে আমাদের অঙ্ক বোঝার ক্ষেত্রে বা অঙ্ক কল্পনা করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। ঠিক আছে, তো চলো পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে কি করে এই সরল সুদের অঙ্কগুলো আমরা সমাধান করি।